আসসালামু আলাইকুম। গল্পের নাম দুইজনাতেই। লেখনীতে অলকানন্দা ঐন্দ্রী। পর্ব ৯। ফোনটা ওইভাবে ছিনিয়ে নিলেন কেন? কার কার ছবি রেখেছেন? নির্ঘাত অনেক মেয়ের ছবি, তাই না? সাক্ষ্য হতাশ চাহনিতেই তাকাল। তাকে কি ভাবে দিতি? চরিত্রহীন? নাকি অন্য কিছু? সাক্ষ্য কপাল কুঁচকে চাইল। ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করল, আপনার কি মনে হয়? মনে হওয়ার কি আছে? অবশ্যই আছে। আম শিওর। সাক্ষর শীতল চোখে তাকাল। সত্যি? তাকে দেখে মনে হয় সে ফোনে অনেকগুলো মেয়ের ছবি রাখবে। এই মেয়ে তাকে কি কি বানিয়ে দিচ্ছে আল্লাহ। সাক্ষ্য ওভাবেই বলল, আমি আপনার ঈশানের মতো মেয়েদের ফটোগ্রাফি করি না মিসেস দিতিকা তাসনিম। আমার ফোনে মেয়েদের ছবি থাকার প্রশ্নই উঠে না। দিতি কপাল কুঁচকায়। মেয়েদের ছবি নেই? অথচ সে মাত্রই দেখেছে তার ছবি আছে। তাহলে কি সে মেয়ে নয়? মুহূর্তেই বলল, মাত্রই দেখলাম আমার ছবি আছে। আমি কি মেয়ে নই? গম্ভীর কণ্ঠে ভেসে এল, আপনার কি মনে হয় নিজেকে? অবশ্যই মেয়ে। দিতি বেশ আত্মবিশ্বাসের সহিতই উত্তরটা দিল। বিনিময়ে সাক্ষ্য কেবল ভ্রু নাচিয়ে শুধাল, তো তো আমি মেয়ে নেই? আমার ছবি আমার ফোনে থাকবে। আপনার ফোনে কেন? সাক্ষ্য এবার পা এগোল। একদম দিতির সামনে এসে আচমকা তর্জনী আঙ্গুল ছুঁয়ে নীল কপালে পড়ে থাকা চুলগুলোতে। অতঃপর সে চুলগুলো আলগোছে কানে গুজে দিতে দিতেই মুখ নামিয়ে কানের সামনে আনল। গম্ভীর গলায় জানাল, কারণ আপনি আমার নামে কবুল পড়েছেন মিসেস দিতিকা তাসনিম। দিনরাত আড়ালের বড়ালে ড্যাব ড্যাব করে তাকিয়ে থেকে দেখেছেন আমাকে অনেক বছর যাবৎ। এবং আমি ভুল না হলে আপনার মোবাইলে আমার এর চাইতেও বেশি ছবি আছে। চেক করব? দিতি ভ্রু বাকাল। স্বাক্ষর এহেন হুটহাট সামনে এসে দাঁড়ানোর কারণ বুঝে না সে। বেচারা কি বুঝাতে চায়? দিতি এতে ভয় পাবে? বোধহয় তাই বুঝাতে চায়। তাই তো দিতি তাকানো মাত্রই বলল, কি? পা পিছাবেন এখন? একটা ছেলের সামনে দাঁড়ানোর ও সাহস নেই দিতিকা তাসনিমের? দিতি একটুও সরল না এই কথা শুনে। স্থির একইভাবেই দাঁড়িয়ে থাকল। রাগে চোখমুখ লাল করে জানাল, আগে আমার মোবাইল দিন। আমার মোবাইল আপনার কাছে থাকবে কেন হু? স্বাক্ষর মনে পড়ল যেন দিতির মোবাইলটা তার কাছেই। তাই তো হেসে মোবাইলটা বাড়িয়ে ধরল। যেন এখন কোনো সমস্যাই নাই দিতে। বলল, অবশ্যই। আমার কাছে থাকবে কেন? আপনার কাছেই থাকুক। দিতির সহ্য হল না হাসিটা। হাসবেই বা কেন এমন? ভ্রু কুঁচকে বল শুধু, এমন হাসছেন কেন? আশ্চর্য। সাক্ষ্য তখনও হাসল। নিজের চুলগুলো পেছনের দিকে ঠেলে দিয়ে বলল, বুঝবেন না আপনি কি? দিতির সাথে স্বাক্ষর দুটো বন্ধুর পরিচয় হয়েছে। এবং বেশ ভালোভাবে তারা জানিয়েছেও যে তাদের মুখের উপর এভাবে দরজা বন্ধ করে দিল। দিতি অবশ্য এতে খুব খারাপ লাগা দেখাল না। না তো লজ্জায় নুয়ে পড়ল। বরং বলল, কিডন্যাপাররাও তো এভাবে দরজা খোলার পর কিছু দিয়ে কিডন্যাপ করে নিয়ে চলে যায়। তাছাড়া চোর ডাকাতের অভাব আছে এখন? বুঝব কি করে আপনারা কে? দুইজনের মুখ তখন বাংলার পাঁচের মতো। চোর ডাকাত? তাদেরকে কি সত্যিই চোর ডাকাত লাগল? নিষাদি বলল, ভাবি শুধু চোর ডাকাত কিডন্যাপার? আর কিছু লাগেনি? দিতি চাইল। বলল, পকেটমারও ভাবা উচিত ছিল অবশ্য। ভাবতে ভুলে গেছিলাম। নিষাদ শুনল। অতঃপর পাশে বসা শামীমের দিকে চেয়ে চাহনি আর ও হতাশ করল। সাক্ষ্য আসলেই একটা মেয়েকে বিয়ে করছে। বেচারা যে বউ অবাধ্য হচ্ছে বলে আফসোস করে আসলে তা সত্যই আফসোস করার কারণ। নিষাদ নিজে থাকলে দিনরাত আফসোস করত। এবারে শামীমি দাঁত কেলিয়ে হেসে বলল, ভাবি বাদ দেন। এখন তো জানলেন আমরা স্বাক্ষর বন্ধু। এখন বলেন এখন কেমন লাগছে আমাদের? বিশেষ করে আমার দিকে তাকিয়ে বলুন তো। নতুন বরের মতো দেখাচ্ছে তো? দিতি তাকাল। নতুন বর কি দেখে বুঝা যায়? ভ্রু কুঁচকে খুঁটিয়ে খুঁটিয়ে পা থেকে মাথা অবধি দেখেই একটা কথা ছুড়ে দিবে তখনই সাক্ষ্য এসে দাঁড়াল দিতির সামনেই। ভ্রু কুঁচকেই শামীমের দিকে তাকিয়ে বলে উঠল, আপনার কল এসেছে। রুমে যান। দিতি ভ্রু কুঁচকায় একবার। পরমুহূর্তে ভাবে সত্যিই বোধহয় কল এসেছে।
হয়তো তার আব্বু আম্মু কল দিয়েছে। তাই ধূপধাপ পা বাড়াল। পা বাড়াতে বাড়াতেই বলে গেল, ভাইয়া আপনাকে নতুন বরের মতো একদমই লাগছে না। বরং ২-৩টে বিয়ে করেছেন এমন লাগছে। সঙ্গে সঙ্গেই নিষাদ হেসে উঠল আওয়াজ তুলে। সাক্ষ্য বোধহয় ফ্লোরের দিকে তাকিয়ে মৃদু হাসল। নিষাদ ততক্ষণে কাজ চাপড়ে বলে উঠল, ভাবির জবাব হবে না। শামীম ততক্ষণে বলল, তাই বলে আমার দিকে তাকিয়ে ভাবির এমন মনে হল? ওইটুকু মেয়ে আমায় ২-৩ জনের বর বানিয়ে দিল। সাক্ষ্য পিছু ফিরল একবার এবারে। দেখল দিতি চলে গেল কিনা। অতঃপর সামনে ফিরে বলল, তো তুই তাকাতে বললি কেন? তোর দিকে তাকানোর জন্য তোর বউ আছে না? শামীম কপাল কুঁচকায়। বলে, তো কি হইছে? ভাবিরাও তাকাতে পারে। তাহলে উত্তর ও পাবি এমনই। দিতি এল রুমে। ফোন হাতে নিয়ে দেখল শুধুই কোন কল আসেনি। শুধু তাকে বোকা বানিয়েছে বোধহয়। এই ভেবেই অনেকটা সময় কাটাল। অতঃপর কলিং বেলের আওয়াজ হল। দিতি কৌতূহল বসতেই একটু পর একবার উকি দিল। দেখা গেল নিষাদের হাতে গুটিকয়েক ফুলের একটা পলিথিন। ৩ বন্ধু কথা বলছে কিছু নিয়ে। দিতি ভ্রু কুঁচকে তাকাতেই অপর পাশে দেখা গেল ২ জন মেয়ের জামার পেছন অংশ। একজন হলুদ এবং অন্যজন সাদা রঙের। অথচ মুখ দেখা গেল না। দিতি ভ্রু কুঁচকায়। ২ জনকে বুঝতে পারল না। অথচ না জানা অবধি শান্তিও লাগিল না। তাই তো সাক্ষ্য আসতেই চেপে ধরল। আপনার বন্ধুরা ফুল এনেছে কেন? আর ওই মেয়েগুলোই বা কে, সত্যি করে বলুন তো। সাক্ষ্য মেয়ে ২ জনের বিষয়টা বুঝে উঠলেও ফুলের বিষয়টা বুঝে উঠল না যেন। তাই তো বলল, কিসের ফুল? মিথ্যে নাটক করবেন না। জানেন আপনি? কি জানি? দিতি এবারে থম মেরে দাঁড়িয়ে মুখচোখ রাগে লাল করল। জিজ্ঞেস করল, বাসর সাজাতে আপনি বলেছেন তাই না? আপনার বন্ধুদের সাথে এই প্ল্যান করে তারপর আমাকে এনেছেন এখানে? সাক্ষ্য কথা শুনে ভ্রু কুঁচকে নীল। বলল, কার বাসর? দিতি মিনমিন করে চাইল। চাহনি সরু তার। এই পর্যায়ে ফোঁস করে শ্বাস ছাড়ল। উত্তরটা দিতে পারল না সে। এত ছটফট করা দ্বিতীয় উত্তর দিতে পারল না। বরং কথা ঘুরাতেই বলল, ওই ২ জন কে ছিল? ২ জনই তো মেয়ে। আপনার বন্ধুদের বউ। সাক্ষ্য ছোটশ্বাস ফেলে বলল, না, বন্ধুর বোন হয়। মানে আমারও বোন। কথার মতোই। দিতি ভ্রু কুঁচকে নীল। সাক্ষ্যর দিকে চেয়ে কিছু বলতে নিতেই ঠিক দরজার সামনে কেউ একজন এল। বেশ উচ্ছ্বাস নিয়ে বলতে নীল, আপনি কি কয়েকদিন ভার্সিটি থেকে ছুটি নিয়েছেন ভাইয়া? এখানেই থাকবেন তাই নগি? বাকিটুকু বলতে পারল না। দিতির কুঁচকে রাখা ভ্রু এবং মুখটা দেখে থমকে গেল সে। আশ্চর্য! দিতি এখানে কেন? জিজ্ঞেস করল। ও, ওকে। সাক্ষ্য চাইল। দ্বিতীয় চাইল। এটা নিধি। মুখচোখ কিছুটা ভেজা। বোধহয় ফ্রেশ হয়ে এসেছে মাত্রই। পরনে ঠিক সাক্ষর কালো টি-শার্টের মতোই একটা কালো টি-শার্ট পরনে। অথচ একটু আগেও অন্য রঙের জামা ছিল গায়ে। দিতি ফোঁস করে শ্বাস ফেলে, বাহ! এখানেও? এখানেও চলে এসেছে? তিক্ত বিরক্ত হল দিতি। সাক্ষ্য তখন ভ্রু নাচিয়ে বলল, চেনো না ওকে? নিধির তখন মুখচোখ কুঁচকে এসেছে। উত্তর করল, ও দিতি। চিনব না কেন? সাক্ষ্য এবারে বিনিময়ে উত্তর করল, নিধি কল হার ভাবি। সি ইজ মাই ওয়াইফ। নিধির মুখটা বোধহয় দেখার মতো হল। এতটা হতাশ, এতটা দুঃখ বোধহয় সে জীবনেও পায়নি। এমনভাবেই চাইল। অস্ফুট স্বরে বলল, ওয়াইফ, রিয়েলি? সাক্ষ্য মৃদু হাসল বোধহয়। জানাল, ইয়েস। আক্তটা হুট করে হয়েছে বলেই সবাইকে বলা হয়নি তখন। নিষাদ আর শামীমকেও তখন বলে উঠতে পারিনি গি। নিধি বোধহয় মানতে চাইল না। আবারও বলল, কী সব বলছেন? দিতি নিধির মুখটা চেয়ে এগিয়ে এল এবারে। ফোঁস করে শ্বাস ছেড়ে জানাল, কাবিননামা দেখাতে হবে? তারপর বিশ্বাস করবি নিধি? নিধি তখনই ঠিক পা ঘুরাল। দিতি তখন মুখ ভেঙিয়ে নিজেই আওয়াল, রিয়েলি? কী সব বলছেন উ?
এইটুকু বলতে বলতেই স্বাক্ষর সামনে এসে দাঁড়াল সে। অতঃপর মুহূর্তেই 2 আঙ্গুলের মাথায় স্বাক্ষর টি-শার্টের একাংশ উঁচিয়ে ধরল। ভ্রু কুঁচকে পরক করে বলল, বাহ, গুড, এক্সিলেন্ট। আপনাদের ম্যাচিং ম্যাচিং আসলেই সুন্দর স্যার। এতই সুন্দর যে শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে। বাহ, গুড, এক্সিলেন্ট। আপনাদের ম্যাচিং ম্যাচিং আসলেই সুন্দর স্যার। এতই সুন্দর যে শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে। কথাটুকু বলেই দিতি হাসল। এমনভাবে হাসল যেন সত্যি সত্যিই সে এর চাইতে সুন্দর আর দেখেনি। এটাই সুন্দর, সবচাইতে সুন্দর। দিতি তাকাল। ফের আবারও হাসি দিয়ে বলল, প্লিজ ওকে ডাকি? পাশাপাশি দাঁড়াবেন একটু? আমি আপনাদের 2 জনের ম্যাচিং ম্যাচিং ড্রেসের ছবি তুলতাম স্যার, দেখে দেখে শিখতাম। ভবিষ্যৎ জামাই এর পাশে ম্যাচিং ড্রেস পরে দাঁড়াতে তাহলে সুবিধা হবে। সাক্ষ্য গম্ভীরভাবেই চাইল। ভবিষ্যৎ জামাই? বলল, আসুন আমি শিখিয়ে দিচ্ছি। পাশাপাশি দাঁড় করিয়ে শিখতে হবে না। মুহূর্তেই উত্তর এল, এভাবে শিখলে হবে না। আপনাদের 2 জনকে সরাসরি একসাথে দেখলে তবেই শিখতে পারব। যদি আমাকে এবং আমার ওয়াইফকে একসাথে দেখলে ও শিখতে পারবেন। ভুল বলছি না নিশ্চয়? দিতি ভ্রু কুঁচকায়। সাক্ষ্য ততক্ষণে হাত বাড়িয়ে নিতে নীল দিতির ব্যাগটা। ঠিক একই রকম কালো রঙের ড্রেস খুঁজে বের করার উদ্দেশ্যেই ব্যাগের চেইন খুলতে নিতেই দিতি গলা উঁচিয়ে বলল, আমার ব্যাগ কেন? কি আশ্চর্য! ব্যাগ দিন। সাক্ষ্য তখনও চেইন খুলতে লাগছিল। বলল, আপনার ব্যাগের সব কিছু ডাকাতি করব। এনি প্রবলেম? দিতি মুহূর্তেই জবাব করল, 1000টা প্রবলেম। প্রবলেম হবে না? আবার কি সুন্দর করে বলে এনি প্রবলেম। সাক্ষ্য চেইন খুলতে পারল না। তার আগেই এক প্রকার টেনে নীল দিতি ব্যাগটা। বলল, আমার ব্যাগে দরকারি জিনিসপত্র আছে। ধরবেন না খবরদার। সাক্ষ্য কপাল কুঁচকে নেয়। ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করল, কয় লাখ টাকা এনেছেন? যতই আনি। অন্যের জিনিস ধরা উচিত না, জানেন না? সাক্ষ্য এবারে ঠোঁট কামড়ে হাসল বলল, যার জিনিস ধরছি সে নিজেই তো আমার। দিতি সরু চোখে চেয়ে উত্তর দিল, মোটেই না। সে শুধু তার নিজের। এইটুকু বলতে না বলতেই বাইরে থেকে শামীম ডাক দিল সাক্ষ্যকে। বেচারা সাক্ষ্য বন্ধুর প্রতি এক প্রকার বিরক্তই হল যেন। দাঁত মুখ শক্ত করে সে বড়িয়ে গেল এর পরের মুহূর্তেই। দিতি তখন দরজার ধারে দাঁড়াল। একবার ঘাড় কাত করে দেখল নিধিও ওখানেই বসা। সোফার এক কোণে বসে আছে। বোধহয় আড্ডা দিবে। দিতি ফোঁস করে শ্বাস ফেল। দরজাটা ভিড়িয়ে দিয়ে দরজাটুকুর সামনেই কান খাড়া করে দাঁড়িয়ে রইল যেন কি বলে তা সহজেই শুনতে পায়। অপর দিকে স্বাক্ষর ফিরল তার একটুখানিক পরই। দরজা ঠেলে ভেতরে ঢুকতে নিতেই দরজাটা গিয়ে ঠেকল দিতির শরীরেই। কিঞ্চিত ব্যথায় কুকুরে উঠে বলল, দেখে আসবেন না? কি আশ্চর্য! সাক্ষ্য দেখতে নীল দিতির হাতটা। ব্যথা পেল কি পেল না তা দেখেই ভ্রু কুঁচকে নীল। বলল, দরজার কাছেই কান পেতেছিলেন নাকি? থাকলে কি আপনার সমস্যা হতো নাকি? সাক্ষ্য ব্যথা পেয়ে ও তারা কণ্ঠে কথা বলছে দেখে হেসে ফেল আবারও। হাসি চেপে বলল, থাকলে ভালো। কেন? কারণ এসব ওয়াইফদের অভ্যাসগত অধিকার এসব। আপনার সে অধিকার আছে। এইটুকু বলতে বলতেই ভেতরে এল। নিজের ব্যাগ খুল। অতঃপর দিতির পরনের জামার কালারটার মতো জামাও খুঁজল। কিন্তু দুর্ভাগ্যবশত লাল রঙের টি-শার্ট তার নেই। সাক্ষ্য ফোঁস করে শ্বাস ফেলে জানাল, দিতি, লাল রঙের টি-শার্টই নেই আমার। আপনি কি কাইন্ডলি ড্রেস চেঞ্জ করবেন? তাহলে আমিও চেঞ্জ করতাম তা মিলিয়ে। দিতি এহেন ভালোমানুষি কথা শুনেও ভালোমানুষি দেখাল না। বরং বলল, আমি কেন ড্রেস চেঞ্জ করব? কি আশ্চর্য! আমার ড্রেস একদম ঠিক আছে। সাক্ষ্য তাকাল। জানে এই মেয়ে কেমন। তাই আর কথা বাড়াল না। যেতে যেতে বলল, ওকে বসুন। আমি আসছি। এইটুকু বলে চলেই যাচ্ছিল সাক্ষ্য। দরজা পেরিয়ে চলে যাবে ঠিক তখনই দিতি মুখ খুল প্রশ্ন ছুড়ে দিল, নিধির সাথে এই ভাবটা অনেক দিনের তাই না স্যারর? শেষের স্যার শব্দটা দিতি টেনে টেনেই বলল। যেন ইচ্ছে করেই বলল। সাক্ষ্য তখন ঘাক ফিরিয়ে চাইল। বাক্যটা বুঝে উঠে বলল,
হুহ, নিধি আপনার খুব প্রিয় স্টুডেন্ট এই কারণেই, তাই না? সাক্ষ্য ভ্রু কুচকাল। নিধির সাথে তো এখন কথাও বল না ছেলেটা। তবুও এই মেয়েটা শুধু নিধিকেই নিয়ে পড়ে থাকে। কেন? সাক্ষ্য ভ্রু কুচকেই ওভাবে বলল। কে বলেছে নিধি প্রিয় স্টুডেন্ট? পুরো ভার্সিটি জানে। সাক্ষ্য হতাশ। শ্বাস ফেলে যেতে যেতে বলে বল। পুরো ভার্সিটি আপনার মতো মাথামোটা তো। তখন বৃষ্টি নেমেছে ধরণীতে। চারপাশে ঝড়ো ঠান্ডা হাওয়া বইছে। আশপাশটা গাছগাছালিতে ভরপুর হওয়াতে কিছু শুকনো পাতাও উড়ছে। দিতির জানালার পাশটাতেই বসা। এই রুমের বিছানাটা একদম জানালার সাথেই। কাজেই সারাদিন বসে বসেও জানালা দিয়ে আকাশ দেখা যাবে, প্রকৃতি অনুভব করা যাব। দিতি তাই করল। এই বৃষ্টিতেও ওভাবে বসে থাকল। বৃষ্টির দাপট এতটাই যে ছিটকে এসে পড়ছে বিছানাতে ও। বৃষ্টি শুরু একটু পরই সাক্ষ্য এল। সাক্ষর হাতে এবার দেখা গেল সত্যি সত্যিই লাল রঙের একটা টি শার্ট। দিতি তাকিয়ে দেখল একবার। সাক্ষ্য ততক্ষণে চাপা হেসে বলল, চলুন ম্যাচিং ম্যাচিং শেখাব। দিতি চেয়ে দেখো শুধু। তাকে একটু আগে মাথামোটা বলে গিয়েছে। ভুলে গেছে সে? অবশেষে বলল, এতক্ষণ কি করেছেন? নির্ঘাত নিধিও এখন লাল জামা পরে বসে আছে, তাই না? মিথ্যে বলবেন না। সাক্ষ্য উত্তর করল না। তবে মুখ গম্ভীর রেখে বসল দিতির পাশেই। বলল, বৃষ্টির পানিতে বিছানা ভেজে যাচ্ছে দিতি। জানালা বন্ধ করছেন না কেন? আমার ভালো লাগছে তাই। আমি কি আপনাকে কিছুতে নিষেধ করি নাকি করেছি কখনো? তাহলে আপনি কেন নিষেধ করবেন? গিয়ে কথা বলুন নিধির সাথে। সাক্ষ্য এবার গম্ভীর স্বরেই জানাল, বন্ধ করুন জানালা। করব না। ওকে ফাইন। আমি খোলা জানালার সামনেই ড্রেস চেঞ্জ করছি। খুশি হু। এইটুকু বলেই নিজের টি শার্টটা দুই হাতে টেনে ধরল খোলার উদ্দেশ্যে। ঠিক তখনই দিতি বলল, যেখানে ইচ্ছে করুন, কিন্তু আমার সামনে নয়। দূর হন চোখের সামনে থেকে। আপনাকে দেখলেই আমার অসহ্য লাগছে। সাক্ষ্য হাসল শুধু। নিজের টি শার্টটা বদলে লাল রাঙা টি শার্টটা পরতে পরতেই বলল, কিছুক্ষণ তাকিয়ে থাকুন আমার দিকে। অসহ্য লাগবে না আর? দিতি নাক মুখ কুচকে উত্তর করল, বিচ্ছিরি লাগছে। সাক্ষ্য হাসে। টি শার্ট পরে চেয়ে দেখে দিতির দিকেই। মুখচোখ ভিজে এসেছে মেয়েটার। বৃষ্টির ফোঁটা ফোঁটা পানি জমেছে চোখ মুখে। সাক্ষ্য দিতির মুখে পড়া সে বৃষ্টির পানিগুলোই তর্জনী আঙ্গুলে ছুঁড়ে দিতে দিতে বলল, বাট আমার ভালো লাগছে। আম্মু বান্ধবীর মেয়েটা আসলে অতটাও খারাপ নয়, রাইট? আপনার আম্মুর বান্ধবীর মেয়েটা অনেক বেশি ভালো। কিন্তু আমার আম্মুর বান্ধবীর ছেলেটা দারুণ মাফের বজ্জাত। কি দেখে বুঝলেন বজ্জাত? বহু কিছু। আপনাকে বলতে ইচ্ছুক নই আমি। সাক্ষ্য হাসে। নিজের টি শার্ট আর দিতির জামাটা একসাথে দেখিয়ে চাপা হেসে এবারে বলল, ম্যাচিং ম্যাচিং। শিখে নিন ম্যাম। ভবিষ্যৎ এ বরের পাশে দাঁড়াতে পারবেন। বৃষ্টি ঝড়ো হাওয়ার কারণে একটু আগেই ইলেকট্রিসিটি চলে গিয়েছে। দিতির ফোনে চার্জও নেই। না তো ফোনে ব্যালেন্স আছে। অথচ সন্ধ্যার পর থেকে দিতির আম্মু কল করেনি। দিতিও কল করতে পারেনি। দিতির আবার মাকে ছাড়া ঘুম হয় না। সেখানে মায়ের সাথে কথা না বলেই ঘুমাবে কি করে? দিতি তখনও দাঁড়িয়ে। সাক্ষ্য একটু আগেই ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দিয়ে বেলকনিতে গিয়েছে। আবার এল ও মিনিট 5 পর। দিতিতে তখনও দাঁড়িয়ে থাকতে দেখে প্রশ্ন ছুড়ল, ঘুমাচ্ছেন না কেন? সবসময় তেরামো করা দিতিকে এবার একটু নরম দেখাল। সবসময়ের উত্তরগুলো তেরামো হিসেবে এলেও এবারে স্থির গলায় জানাল, আমি আম্মুর সাথে কথা বলবো। একবারও কল করল না কেন আম্মু? কথা বলেননি কেন? ব্যালেন্স নেই। আমার ফোনে চার্জও বেশি নেই। ইলেকট্রিসিটিও চলে গেল একটু আগে। সাক্ষ্য শুনল। সত্যি বলতে দিতির এই শান্ত রূপটা সে আগে দেখেনি। আজই দেখেছে বলতে গেলে। সাক্ষ্য নিঃশব্দে হেসে ফোন এগিয়ে দিল। অদিতি আন্টিকে কল দিয়েই অদিতি আন্টির মেয়ের হাতে ফোনটা দিল, অতঃপর বলল, কথা বলুন। দিতি বলল, ও কথা মায়ের সাথে। পাশে দাঁড়িয়ে সাক্ষ্য শুনছিল কেবল মামের কথোপকথন। অতঃপর কথা শেষ হতেই দিতি ফোনটা ফেরত দিল আর সাক্ষ্য তখন হেসে জানাল, আম্মুর বান্ধবীর মেয়েটা ভালো আবার শান্ত। আমি তার শান্তরূপ প্রথমবার দেখলাম।
নট বেড। আম্মুর জন্য। নয়তো আপনার সাথে শান্তভাবে কথা বলা। ইম্পসিবল। এইটুকু বলতে বলতেই দিতি বিছানার একপাশে গিয়ে শুয়ে পড়ল। চোখ বুঝতেই সাক্ষ্য প্রশ্ন ছুড়ল। একই বিছানায় ঘুমাতে সমস্যা নেই ঘুমাতে? দিতি চাইল সমস্যা থাকবে কেন? ছোট বাচ্চা সে। ভ্রু কুঁচকে বলল। সমস্যা থাকলে খুশি হতেন আপনি, তাই না? সাক্ষ্য মাথা নাড়ায়, ঠোঁট এলিয়ে হেসে জানাল, জি না, সমস্যা থাকলেও মানিয়ে নিতাম। শুনুন, আমি ঘুমপ্রিয় মানুষ। ঘুম যেতেই হবে। কাজেই সাজি আম্মুর বড় ছেলের উদ্দেশ্য অতটাও খারাপ হবে না আশা করি। যদি খারাপ হয় দেখে নিব তখন। এইটুকু বলেই দিতি চোখ বুঝল। ঘুমে চোখ বুঝে আসছে মেয়েটার। এমনিতেই কত কত ঘুমায় সে বাসায়। দিতি বোধহয় ঘুমিয়েই গেল। সাক্ষ্য ঠিক পাশেই থেকেই দেখছিল। নড়চড় নেই দেখে ভাবল সত্যিই ঘুমিয়ে গেছে মেয়েটা। অতঃপর মৃদু আলোতে পরক করছিল ঘুমন্ত মুখটা। ঠিক যেন পুতুলের মতো মুখ। সাক্ষ্য চাইল শুধু। অতঃপর একটু একটু করে মুখ ঝুঁকিয়ে রাখল দিতির মুখের কাছেই। সাক্ষ্য এবারে মাথাটা ঝুঁকিয়ে নিজের ঘন চুলগুলো ঠেকাল বউয়ের কপালেই। অতঃপর ওভাবেই ভ্রু কুঁচকে বউয়ের ঘুমন্ত মুখ পরক করতে করতে বিড়বিড় করল, আমি খুব কঠিনভাবে অদিতি আন্টির মেয়েটার জালে আটকে যাচ্ছি। দিতির বোধহয় তখন মাত্রই চোখ লেগে এল। কপালের কিছুর স্পর্শ এবং বিড়বিড় করে কিছু বলার কারণেই বোধহয় দিতি মুহূর্তেই চোখ খুল। সন্দেহী চোখে প্রশ্ন ছুড়ল, আসলেই তো উদ্দেশ্য ভালো মনে হচ্ছে না। এভাবে ঝুঁকে কি করছিলেন হু? যা করার জেগে থাকতেই করবেন। ঘুমানোর সুযোগ নিবেন তো খবর করে ছাড়ব। সাক্ষ্য চোখে হেসে চাইল। দিতির কথা শুনে ওভাবে থেকেই ভ্রু নাচিয়ে প্রশ্ন ছুড়ল, এখন তো জেগে আছেন, এখন কিছু করলে খবর করার সুযোগ নেই বলছেন? গল্প ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরের পর্ব পোস্ট করার সাথে সাথে আপনি পেয়ে যান।